Hello students, very good evening and welcome back to my channel Little Endeavor. আজকে আমার ফার্স্ট সেশন তোমাদের সাথে। আজকে আমি যেটা পড়াবো সেটা ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, র্যাপিড রিডের বুকে রয়েছে চ্যাপ্টার 5 ম্যাকবেথ। আজকে ম্যাকবেথ দিয়েই শুরু করব আমরা, বিকজ ম্যাকবেথ এই নাটকটা আমার খুব প্রিয় একটা নাটক। শেক্সপিয়ারের লেখা খুব ওয়েল নোন প্লে একটা এই ম্যাকবেথ। তো এই ম্যাকবেথ তোমরা সকলেই জানো, আমি যেটা এক্ষুনি বললাম উইলিয়াম শেক্সপিয়ার এটা লিখেছিলেন। কিন্তু এই নাটকটায় সরাসরি চলে যাওয়ার আগে, এই প্লেটা পুরোটা পড়ার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে শেক্সপিয়ারের সম্বন্ধে খুব অল্প কিছু, এবং যেই সময় এই প্লেটি লেখা হয়েছিল সেই সময়কার কিছু কথা আগে একটু আলোচনা করে নেব। তো ম্যাকবেথ শুরু করার আগে যে সময় ম্যাকবেথ লেখা হয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে চাই। সেই সময়টা ছিল একটা দিস টাইম ওয়াজ দ্য পিরিয়ড অফ গ্রেট ট্র্যাজেডি অ্যান্ড অফ দ্য সম্বার অফ বিটার কমেডিজ। এই সময় একটা ট্র্যাজেডি লেখাটা একটা ট্রেন্ড ছিল। এই সময় শেক্সপিয়ার যে রচনাগুলো করেছিলেন তার বেশিরভাগই ছিল হচ্ছে ট্র্যাজিক প্লে। এই সময় হচ্ছে গিয়ে দিস ওয়াজ আ পিরিয়ড অফ গ্লুম অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড ইট মার্কস দ্য ফুল ম্যাচিউরিটি অফ পাওয়ার্স. His dramatic power, his intellectual power and his power of expression are at their highest. This is the time of his supreme masterpieces. It means এই সময় শেক্সপিয়ার যে লেখাগুলো লিখেছিলেন সেগুলো সবই হচ্ছে তার মাস্টারপিসের মধ্যে কনসিডার করা হয়, যেটার মধ্যে ম্যাকবেথও একটা। ম্যাকবেথ যেটা তোমাদের টেক্সট বুকে রয়েছে সেটা পড়লে তোমরা বুঝতে পারবে ওটা কিন্তু অ্যাকচুয়াল প্লের একটা সামারাইজড ভার্সন। অ্যাকচুয়াল প্লেটা অনেক বড়, তোমাদেরকে সামারি করে ওটা দেওয়া হয়েছে। ওই ব্রিফলি যেটা দেওয়া রয়েছে ওখানে সেইটা পড়লে তোমাদের পুরো নাটকটার সম্বন্ধে একটা ধারণা হবে। এই নাটকটা থেকে আমরা যেটা বুঝতে পারি, ওখানে প্রচুর ট্রেচারি, ব্লাডশেড এই ধরনের এক্সাম্পলস আমরা পাই। কিন্তু অ্যাট লাস্ট যে ট্রেচারি করে বা লোভের বশে কোনো কাজ করে যে তার ফলাফল ভালো হয় না, সেই ব্যাপারে একটা মেসেজও আমরা এই প্লের লাস্টে পাই, যেটা ম্যাকবেথ মানে মূল চরিত্র তার জীবনের নেমেসিস মানে অন্তিম পরিণতিকে ডেকে আনতে সাহায্য করে, তার নিজের কর্মফল। তো একাধারে যেরকম সেই মৃত্যুটা খুব ট্র্যাজিক ছিল, সেরকমভাবে এইটা কিন্তু আমাদেরকে একটা বড় লেসনও দেয়। তো এবার আমি শুরু করছি ম্যাকবেথ নাটকটা পড়ানো। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্টেই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে দ্য এলিজাবেথান এজ। এটা ছিল 1558 থেকে 1603 পর্যন্ত। এই এলিজাবেথান এজ এটাকে কেন বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 16th সেঞ্চুরি। তোমরা এই পিরিয়ড অফ টাইমটা দেখেই বুঝতে পারছো যে এটা 16th সেঞ্চুরি। অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারের হিস্ট্রি যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে দেখা যাবে যে পিরিয়ড ওয়াইজ পুরো টাইমটাকে মডার্ন এজ পর্যন্ত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে এলিজাবেথান পিরিয়ডটা হচ্ছে একটা সময়, যেটা 16th সেঞ্চুরির টাইমটা কে বলা হয়। এটা ঠিক যেটা ইটালিতে রেনেসা শুরু হয়েছিল তার ঠিক পরবর্তী সময় এইটা। আর এই এলিজাবেথান পিরিয়ডেই হচ্ছে শেক্সপিয়ার তার রচনাগুলো করেছিলেন, যে নাটক বা যে সনেট, যে পোয়েমস যেগুলো লেখা, ওনার বেশিরভাগ লেখাই এই এলিজাবেথান পিরিয়ডেই লেখা হয়েছিল। তো উইলিয়াম শেক্সপিয়ারের টাইম স্প্যান হলো 1564 থেকে 1616। দ্যাট মিনস 1564-এ উনি জন্মগ্রহণ করেন এবং 1616-এ উনি পাস অ্যাওয়ে হন। এই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কয়েকটি উল্লেখযোগ্য প্লে এখানে তোমরা দেখতে পাচ্ছ। সেগুলোর মধ্যে রয়েছে, এখানে জনর ওয়াইজ হচ্ছে লিস্ট আপ করা রয়েছে। এখানে কমেডিজ যেগুলো রয়েছে তার মধ্যে যেগুলো ওয়েল নোন কমেডি, তার মধ্যে অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স, মার্চেন্ট অফ ভেনিস,
টেমিং অফ দ্য শ্রু, টেম্পেস্ট, 12th নাইট, উইন্টারস টেল, এগুলো হচ্ছে খুবই বিখ্যাত। এছাড়াও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর কিছু প্লে উনি রচনা করেন, যার মধ্যে রয়েছে হেনরি ফোর্থ পার্ট 1, পার্ট 2, হেনরি 5, হেনরি 6, এর 3টে পার্ট রয়েছে, হেনরি 8, কিং জন, রিচার্ড সেকেন্ড অ্যান্ড রিচার্ড থার্ড। এছাড়াও কিছু ট্র্যাজেডিজ রয়েছে, সেই ট্র্যাজেডিসগুলোর মধ্যে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা রয়েছে। এছাড়াও কয়েকটি ওয়েল নোন প্লে হলো হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, এটসেট্রা। তাহলে আজকে আমরা শুরু করব ম্যাকবেথ, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, উইলিয়াম শেক্সপিয়ার। তো তার ছবিটা একবার দেখে নেওয়া যাক, তাকে একবার চিনে নেওয়া যাক শুরু করার আগে। তো চলো আমরা দেখে নিই উইলিয়াম শেক্সপিয়ার, যাকে নিয়ে আমরা কথা বলছি। এবার আমরা সরাসরি চলে আসবো ম্যাকবেথ নাটকটাতে। ওকে, সো লেটস স্টার্ট। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout. ডানকান হচ্ছেন একজন রাজা, যিনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা। তার সময় তার একজন খুব সাহসী সেনাপতি ছিলেন, জেনারেল কথার অর্থ হচ্ছে সেনাপতি, হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই অ্যাস্টিম থ্রু আউট, যিনি সম্মানের দিক দিয়ে অনেক উঁচু ছিলেন। স্কটল্যান্ড ফর হিজ গ্রেট ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, স্কটল্যান্ডে হচ্ছে গিয়ে তিনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন তার প্রচণ্ড সাহস এবং তার যুদ্ধের দক্ষতার জন্য। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। এই যে কিংয়ের কথা আমরা এখানে পড়ছি, কিং ডানকান, তিনি একজন বৃদ্ধ রাজা ছিলেন, তিনি একজন ওল্ড কিং ছিলেন। তার একজন ক্লোজ রিলেটিভ হচ্ছেন এই জেনারেল, যার কথা আমরা এখানে পড়ছি, যে খুব সাহসী ছিল এবং স্কটল্যান্ডে যিনি খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন তার সাহসিকতা এবং তার যুদ্ধ পারদর্শিতার জন্য। হি ওয়াজ ম্যাকবেথ, দ্য থেন অফ গ্ল্যামিস। Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. যে জেনারেলের কথা আমরা এখানে পড়ছি তিনি হলেন ম্যাকবেথ, যিনি এই নাটকটির নাম ভূমিকায় রয়েছেন। তিনি হচ্ছেন গ্ল্যামিস বলে একটি জায়গা, সেখানকার থেন ছিলেন এবং তিনি কোনো একটা জায়গায় কিছু আর্মি আর কি বিদ্রোহ করেছিল, তাদেরকে হচ্ছে ডিফিট করেছিলেন, পরাজিত করেছিলেন, এবং তারা ছিল হচ্ছে নরওয়ে ট্রুপস এবং তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাদেরকে তিনি একাই পরাজিত করতে পেরেছিলেন। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। দুজন এরকম স্কটিশ জেনারেল ছিলেন, ম্যাকবেথ আর ব্যাঙ্কো। ম্যাকবেথ ছাড়াও আর একজন যিনি স্কটিশ জেনারেল ছিলেন, যিনি ম্যাকবেথের সমকক্ষ ছিলেন, তিনি হলেন ব্যাঙ্কো। তারা দুজনেই এই যুদ্ধ জয় করে ফিরছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সেই সময় হচ্ছিল, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ দ্য থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক ওমেন। এবং তাদের এই ফিরবার পথে তারা হঠাৎ করে দাঁড়িয়ে গেল খুব একটা অদ্ভুত জিনিস দেখে। সেটা কি? দ্য অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটে মূর্তির অ্যাপিয়ারেন্স দেখে, আবির্ভাব দেখে, দ্যাট লুকড লাইক ওমেন, এবং সেই মূর্তিগুলো ছিল মহিলাদের মতন দেখতে। এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, and their withered skin and wild dresses made them look like unearthly creatures. এটার মানে হচ্ছে যখন তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো ফেরার পথে কয়েকটা অদ্ভুত মূর্তি দেখে, যেই মূর্তিগুলো হচ্ছে ছিল মহিলাদের মতন দেখতে, যাদের অ্যাপিয়ারেন্সটা, কিন্তু তাদের আবার দাড়ি ছিল, বিয়ার্ডস মানে হচ্ছে দাড়ি, এবং তাদের স্কিনটা ছিল খুব উইদার্ড, খুব রুক্ষ, রাফ, অদ্ভুত টাইপের, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, তারা খুব অদ্ভুত বন্য টাইপের পোশাক পরেছিল, যেটা তাদেরকে দেখে, তাদের পুরো অ্যাপিয়ারেন্সটা দেখে মনে হচ্ছিল তারা আনআর্থলি ক্রিয়েচার্স, তারা যেন পৃথিবীর কোনো প্রাণী নয়, আনআর্থলি। ওকে,
দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচ করছিল আর তার সাথে তারা গানও করছিল। যে গানটা করছিল তারা, এখানে সেটা কোটেড লাইন্সে দেওয়া রয়েছে। Fair is foul and foul is fair, hover through the fog and fill the air। মানে এই দুটো কোটেড লাইনের অর্থ হচ্ছে যা সুন্দর তাই খারাপ, আর যা খারাপ তাই সুন্দর। এই পুরো পৃথিবীর আকাশটা হচ্ছে কুয়াশা আর নোংরা গন্ধযুক্ত বাতাসে ঢেকে আছে। ঠিক আছে, এই দুটো লাইনের কিন্তু খুব তাৎপর্য রয়েছে, এটার খুব বড় একটা সিগনিফিকেন্স রয়েছে এই প্লেটায়, বিকজ এই দুটো লাইন দিয়ে যখন অ্যাক্ট 1 প্লে, যে কোনো প্লে, আমি তোমাদেরকে আগেই বলেছি এই ম্যাকবেথ নাটকটার অনেকটা বড়, এটা কয়েকটা অ্যাক্টে বিভক্ত, সেইটাকেই সামারাইজ করে তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো মূল নাটকটি তুমি যদি পড়তে যাও তাহলে সেখানে দেখতে পাবে যে নাটকটা শুরুই হচ্ছে এই লাইন্সগুলো দিয়ে। এইটা আমাদেরকে এমন একটা বার্তা দিচ্ছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে সামথিং ক্রুয়েল, সামথিং আনন্যাচারাল ইজ গোয়িং টু বি হ্যাপেন। এমন একটা কিছু যেটা সুন্দর সেটাই খারাপ, যেটা খারাপ সেটাই সুন্দর। পুরো পৃথিবীর আকাশটা ঢেকে আছে কুয়াশা এবং দুর্গন্ধযুক্ত বাতাস। দুর্গন্ধযুক্ত বাতাস আমাদেরকে সবসময় সাফোকেটেড করে, এটা কখনো আমাদেরকে কোনো ফ্রেশনেস দেয় না। তো এই ওয়ার্ডসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সামথিং গ্লুমি ইজ গোয়িং টু বি হ্যাপেন। চারদিকটা হচ্ছে গিয়ে খুব অন্ধকার, খুব খারাপ, খুব স্যাঁতস্যাঁতে। তার সাথে ওই যারা নাচ করছিল সেই অদ্ভুত ক্রিয়েচারগুলো, ওদেরকে দেখে আনআর্থলি ক্রিয়েচার বলে মনে হচ্ছে। সমস্তটাই আমাদেরকে একটা ক্রাইম বা একটা কোনো খারাপ কিছুর বার্তা দেয়। ওকে, আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of the Thane of Glamis, ওই দুজন জেনারেল ম্যাকবেথ এবং ব্যঙ্গকে দেখে প্রথম যে উইচ ছিল সে হচ্ছে ম্যাকবেথকে স্যালিউট করলো এবং তাকে ডাকলো থেন অফ গ্ল্যামিস বলে। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures। এবং ম্যাকবেথকে যখন ওই থেন অফ গ্ল্যামিস বলে ডাকলো তখন ও একটুখানি ভয় পেয়ে চমকে উঠল, কারণ এই অদ্ভুত প্রাণীগুলো ওর নাম জানলো কি করে, এইটা ভেবে ও খুব অবাক হয়ে গেল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডোর। থেন অফ কডোর বলে সেকেন্ড উইচ, তিনজন ছিল ক্রিয়েচার ওখানে, তিনজনই হচ্ছে উইচ। ঠিক আছে, তো সেকেন্ড জন হচ্ছে ডাকলো থেন অফ কডোর বলে, যেটা কিন্তু আদতেও ম্যাকবেথ ছিল না। To which he had no pretensions and the third told him, এবং 3 নম্বর যে উইচ ছিল সে বলল, you will be the king of Scotland hereafter, এরপরে তুমি স্কটল্যান্ডের কিং হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne। এই যে প্রফেটিক গ্রিটিং, এই যে অভ্যর্থনা, তার সাথে যে একটা প্রফেসি, ভবিষ্যৎবাণী, এইটা কিন্তু ওকে অনেকটাই আনন্দ দিতে পারত, যদিও সে জানতো যে যতদিন রাজার ছেলে বেঁচে রয়েছে, রাজার নিজের ছেলে বেঁচে রয়েছে, ততদিন ওর কিন্তু থ্রোন মানে সিংহাসনে বসার কোনো পসিবিলিটিসই নেই। By this time, এই সময়ের মধ্যে Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend। এই সময়ে ব্যাঙ্কো হচ্ছে গিয়ে খুব উৎসুক বা কৌতূহলী হয়ে উঠল এটা জানার জন্য যে কেন এই উইচরা তাকে খুব বেশি কথা বলল না, যেখানে তার বন্ধুকে অনেক আশার আলো দেখাতে শুরু করলো। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms, এবং সেই সময় হচ্ছে গিয়ে উইচরা ব্যাঙ্কোর দিকে ফিরলো এবং তাকে কিছু বলা শুরু করলো, যেগুলোর মধ্যে একটা রিডলস লুকিয়েছিল, একটা ধাঁধা লুকিয়েছিল। বেশ একটা ধাঁধার স্বরে ওরা বলতে শুরু করলো, টু বি লেজার দ্যান
ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। বলছে যে তুমি ম্যাকবেথের থেকে কমও নয়, কিছু অংশে বেশি, আবার খুব হ্যাপিও নও, কিন্তু আবার সুখীও। মানে এইটা কি? এটা একটা ধাঁধা, এটা সম্পূর্ণ একটা ধাঁধা। তুমি বেশি নও, আবার তুমি কমও নও, আবার তুমি সুখীও নও, অথচ তুমি ম্যাকবেথের থেকে বেশি সুখী। এটার মানে ওরা কি বলতে চাইলো সেটা ব্যাংকো তখন বুঝতে পারলো না। দে অলসো প্রফেসাইজড that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. এর সঙ্গে ওরা আরও যেটা অ্যাড করলো, বলল সেটা হলো, ব্যাংকো তুমি নিজে কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার সাকসেসর মানে তোমার পরবর্তী জেনারেশন, তোমার ছেলে, সে কিন্তু এখানকার রাজা হতে পারে। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিশড, এবং তারপরেই তারা হাওয়ার মধ্যে জাস্ট ভ্যানিশ হয়ে গেল। বাই উইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি দ্য উইচেস, এবং এরপরেই কিন্তু ওরা দুজন বুঝতে পারলো যে এই উইয়ার্ড সিস্টার্স যারা, এই তিনটে ক্রিয়েচার, আনআর্থলি ক্রিয়েচার্স যাদেরকে দেখেই প্রথমে মনে হয়েছিল, তারা কিন্তু অ্যাকচুয়ালি উইচেস। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. এই সময় তারা যখন দাঁড়িয়ে এই অদ্ভুত ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, সেই সময় কয়েকজন দূত ওদের কাছে এলো, যারা এসেছিল হচ্ছে কিং ডানকানের কাছ থেকে। তারা ম্যাকবেথকে একটা সংবাদ তখন আর কি পরিবেশন করলো, দিল, কনভে করলো একটা নিউজ। সেটা হলো যে ম্যাকবেথকে ওরা সম্বোধন করলো দ্য থেন অফ কাউডোর বলে। ম্যাকবেথ তো ছিল থেন অফ গ্ল্যামিস, তাহলে ওকে থেন অফ কাউডোর কেন বলছে? It was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement. মানে জিনিসটা এতটাই আশ্চর্যজনকভাবে ঘটে গেল যে ম্যাকবেথ পুরো আনন্দে স্তম্ভিত হয়ে গেল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য ইনভয়েস, এবং দূতদেরকে যে রেসপন্ড করবে, ওদের গ্রিটিংস শুনে যে কিছু উত্তর দেবে, সেইটা দেওয়ার ক্ষমতা ওর মধ্যে আর রইল না। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এবার সেই সময় যখনই ও শুনলো ওকে যে দূতরা থেন অফ কাউডোর বলে সম্বোধন করলো, মানে ও থেন অফ কাউডোর হয়ে গেছে, তখনই ওর মনের মধ্যে একটা আনন্দের ঝলকানি দিয়ে উঠলো যে তাহলে তো আমি জানতাম না যে আমি থেন অফ কাউডোর হয়েছি, আমাকে সেকেন্ড উইচ এইটা বলেছিল, তাহলে থার্ড উইচ যে আমাকে প্রেডিক্ট করেছিল যে আমি স্কটল্যান্ডের রাজা হব, তাহলে কি এটা সত্যি হতে চলেছে? ওর মনের মধ্যে এরকম একটা আশার জন্ম নিল। টার্নিং টু ব্যাংকো হি সেড, সে ব্যাংকোর দিকে ফিরে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস। তখনও ব্যাংকোর দিকে ফিরে বলল যে তোমার কি মনে তাহলে কোনো আশার আলো জাগছে না যে তোমার যে বাচ্চারা রয়েছে তারা ভবিষ্যতে রাজা হবে? কারণ উইচরা আমাকে যেটা প্রমিস করেছিল সেটা কিন্তু কিরম অদ্ভুতভাবে ফলে গেল। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাংকো, might enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us truths in little things to betray us into deeds of greatest consequence. তখন ব্যাংকো কিন্তু বলল যে সেইটা হচ্ছে আশা। অনেক সময় কি হয়, তুমি সিংহাসনে বসবে কি বসবে না আমি জানি না, কিন্তু অনেক সময় এই সমস্ত অন্ধকারের প্রাণীরা যারা হচ্ছে নেগেটিভ এনার্জি, তারা আমাদের মনের মধ্যে বিট্রে করার একটা বীজের জন্ম দেয়। এখানটা এক্সপ্লেন করে বলি যে উইচরা ব্যাংকোকে কিন্তু কোনো সেরকম প্রফেসি করেনি, তুমি রাজা হবে বাকি কিছু এরকম কোনো লোভ দেখায়নি। তার কারণ হচ্ছে বাই হার্ট ব্যাংকো ছিল অনেস্ট, বাট ম্যাকবেথের মনের মধ্যে কোথাও একটা লোভের দানা ছিল।
সেইটাকেই জাস্ট উস্কে দিয়েছিল হচ্ছে ওই উইচরা, যারা হচ্ছে একটা নেগেটিভ এনার্জি, এবং নেগেটিভ এনার্জি অলওয়েজ অ্যাট্রাক্টস দ্য নেগেটিভ পারসন। ম্যাকবেথ যেহেতু নেগেটিভ ছিল, তাই ওর মনের মধ্যে একটা ওর উস্কানি দিয়ে দিয়েছিল, ওকে একটা ক্রাইম করার জন্য প্রলোভিত করেছিল, ওকে স্কটল্যান্ডের রাজা হতে হবে এরকমভাবে ওকে প্রলোভন দেখিয়েছিল। কারণ তোমার মনের মধ্যে যখন কোনো লোভ থাকবে না, তখন তোমাকে কিন্তু কেউ প্রলোভিত করতে পারবে না, কারণ কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছের এগেনস্টে গিয়ে কোনো কিছু করে না। তো এখানে নেগেটিভ এনার্জিটা জাস্ট ম্যাকবেথের নেগেটিভ মাইন্ডকে একটু উস্কে দিয়েছিল, নাথিং এলস। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. উইচেসের ওই প্রফেসিগুলো ম্যাকবেথের মনের মধ্যে খুব গভীরভাবে ঢুকে গিয়েছিল। He told his wife about the predictions of the three witches and also its partial accomplishment. এবং ও যখন ফিরে গেল ওর বাড়িতে, তখন ও কিন্তু ওর বউকে গল্পও করলো ওই উইচদের প্রেডিকশন সম্বন্ধে, এবং সেটা যে পার্শিয়ালি আংশিকভাবে যে ওটা সফলও হয়েছিল সেই ব্যাপারেও জানালো। লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের ওয়াইফ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান, কিন্তু ম্যাকবেথের থেকেও বেশি অ্যাম্বিশাস ছিল, উপরে উঠতে চাইতো, এবং সেটা সবসময় যে অনেস্ট উপায় সেটা নয়, অনেক সময় বিট্রে করেও কিন্তু অনেকে উপরে ওঠার চিন্তা করে। He spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thought of blood. ও কিন্তু ম্যাকবেথের মনের মধ্যে যে একটা থট অফ ব্লাড মিনস এখানে খুনের কথা বলা হচ্ছে, রাজার বা রাজার ছেলে না মরলে কোনোভাবেই কিন্তু ম্যাকবেথের স্কটল্যান্ডের রাজা হওয়ার সম্ভাবনা নেই, সেই ব্যাপারটাই কিন্তু ওর মনের মধ্যে আরও বেশি উঠিয়ে দিল। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecies. ও কিন্তু রাজাকে মারার এই যে প্ল্যানটা ওর মাথায় এসছে, ম্যাকবেথের মাথায়, সেইটাকে কিন্তু কোনোভাবেই বন্ধ করলো না বা বাধা দিল না, বরং এই প্রফেসিটাকে আরও ফ্ল্যাটার করতে লাগলো, তোষামোদ করতে লাগলো, জিনিসটাকে নিয়ে আলোচনা করে ম্যাকবেথের মনে আশার আলোটাকে আরও বাড়াতে শুরু করলো। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons, Malcolm and Donalbain, and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. এবার ম্যাকবেথ তো ছিল একজন জেনারেল, কিন্তু একজন সেনাপতির বাড়িতে কি একজন রাজা থাকতে আসেন? এক্ষেত্রে বৃদ্ধ রাজা ডানক্যান থাকতে এলেন, কারণ ওই যে বিদ্রোহটা যারা বিদ্রোহ করেছিল সেইটাকে যে ম্যাকবেথ থামিয়েছিল এবং যুদ্ধ জয় করে ফিরেছিল, এর জন্য রাজা প্রচণ্ডভাবে খুশি হয়ে গিয়েছিলেন ম্যাকবেথের ওপর, যে কারণে পুরস্কার স্বরূপ উনি ঠিক করেছিলেন যে একটা রাত উনি ম্যাকবেথের কাসেলে কাটাবেন। এছাড়াও ম্যাকবেথ যেহেতু ওনার খুব ক্লোজ রিলেটিভ ছিল, সেই জন্য উনি এই ডিসিশনটা নেন, এবং কিং ডানক্যানের সাথে ওনার দুই ছেলে এসেছিলেন, যাদের নাম হচ্ছে ম্যালকম অ্যান্ড ডোনালবেন। এছাড়াও আরও কিছু থেন্স অ্যাটেন্ডেন্টস এরা হচ্ছে গিয়ে এসেছিলেন। Inverness, the castle of Macbeth, was pleasantly situated on a hill, and the air about it was sweet and wholesome. Inverness হচ্ছে গিয়ে ম্যাকবেথের কাসেলের নাম, সেটা হচ্ছে গিয়ে একটা পাহাড়ের ওপর অবস্থিত, এবং সেখানকার এয়ারটা খুব সুইট সুন্দর, মানে এটা বোঝাতে চাইছে ম্যাকবেথের কাসেলে তখনও হচ্ছে পজিটিভ এনার্জি এক্সিস্ট করছে। এখানে যে এয়ার বা যে এনভায়রনমেন্ট, যে অ্যাটমসফিয়ারের কথা যেটা বলা হচ্ছে, সেইটা কিন্তু একটা সিম্বল হিসেবে ইউজ করা হচ্ছে যে সেইখানে কি ধরনের এনার্জি কাজ করছে, ঠিক আছে? The nests that the swallows or the marlets had built under all the
jutting friezes and buttresses of the building. The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess. এই যে একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে ম্যাকবেথের ক্যাসেলটা, কিং যে শুধুমাত্র তার জন্যই এখানে আসা পছন্দ করছেন এমনটা নয়। কিং ম্যাকবেথের আতিথেয়তায় খুবই খুশি হয়েছিলেন এবং সেই জন্য উনি খুব প্লিজড ছিলেন। Lady Macbeth, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. লেডি ম্যাকবেথ, যার মনের ভেতরে ডানক্যানকে খুন করার একটা অভিসন্ধি ছিল, সে কিন্তু খুব সুন্দর করে নিজের অভিসন্ধিটা স্মাইল দিয়ে, একটা সুন্দর হাসি দিয়ে এবং নিজের চার্মিং এটিকেট, একটা বেশ চার্মিং মিন্স কি বলবো, খুব প্রাণবন্ত একটা ব্যবহার, একটা ওয়েলকামিং যে নেচার, সেইটা দিয়ে কিন্তু সুন্দর করে কভার আপ করে রেখেছিলেন। Tired of his long journey, the king went early to bed. এবং এই জার্নিটা, এই লং জার্নিটার পরে কিং হচ্ছে নিজের বেডে তাড়াতাড়ি শুতে চলে গেলেন। It was the middle of the night now. Over half the world's nature seemed dead, and wicked dreams abuse sleeping men's minds, and none but the wolf or the murderer is out for hunt. ঠিক মধ্যরাত্রি তখন, সেই সময় কি হলো, পুরো প্রকৃতিটা যেইটা হচ্ছে গিয়ে এত সুন্দর ছিল সেইটাকে আস্তে আস্তে মৃত মনে হতে শুরু করলো, এবং উইকেড ড্রিমস, বদমাইশি স্বপ্ন, খারাপ স্বপ্ন হচ্ছে গিয়ে ঘুমন্ত মানুষের মনে আসতে শুরু করলো, এবং নেকড়েরা নিজেদের হান্টিংয়ের জন্য, নিজেদের শিকার খোঁজার জন্য মার্ডার করতে উদ্ধত হয়ে রইল। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. ঠিক এই সময় লেডি ম্যাকবেথ কিংকে মার্ডার করার জন্য নিজের প্ল্যান নিয়ে রেডি হলো। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. ও ওর বরকে জানতো যে ম্যাকবেথ হয়তো আসল কাজটা করার সময় গিয়ে কোনোভাবে ফিরে আসতে পারে। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambitions. ও জানতো যে ওর হাজব্যান্ড খুব অ্যাম্বিশাস, বাট এতটা বড় ক্রাইম করার জন্য যে এখনও মেন্টালি প্রিপেয়ার্ড নয় সেটাও জানতো। She had won his consent about the murder, but she doubted his resolution, and she feared the natural tenderness of his disposition could defeat the purpose. এবং ও হচ্ছে ম্যাকবেথের কাছ থেকে কনসেন্ট নিয়েছিল, সম্মতি নিয়েছিল মার্ডারের ব্যাপারে, কিন্তু ও ডাউটফুল ছিল, লেডি ম্যাকবেথ ডাউটফুল ছিল যে হয়তো আসল কাজটা করার সময় গিয়ে ম্যাকবেথ পিছিয়ে আসতে পারে, ও নিজের রেজলিউশনটা কিন্তু ফুলফিল নাও করতে পারে। সো আর্মড উইথ আ ড্যাগার শি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। চেম্বার মিনস এক্ষেত্রে যে ঘরেই রাজা রয়েছে সেই ঘরটির কথা বলা হচ্ছে। সুতরাং অস্ত্রশস্ত্র নিয়ে, ড্যাগার মানে অস্ত্র নিয়ে ওরা দুজনে, লেডি ম্যাকবেথ, দুজনে নয়, লেডি ম্যাকবেথ রেডি হয়ে কিংয়ের ঘরে ঢুকলো। There she found Duncan in sound sleep, and as she viewed him earnestly, there was something in his face which resembled her own father. এবার যখন অস্ত্র নিয়ে লেডি ম্যাকবেথ ঢুকেছে তখন দেখছেন যে বৃদ্ধ রাজা ডানক্যান ঘুমোচ্ছেন, এবং যখন তার ঘুমন্ত মুখের দিকে সে তাকালো তখন কিন্তু লেডি ম্যাকবেথ নিজের বাবার মুখের সাথে ওর একটা, ডানকানের মুখের একটা খুব সিমিলারিটি লক্ষ্য করল, নিজের বাবাকে ওর মনে পড়ে গেল। Thus she had not the resolution to proceed further, এবং এটা মনে পড়ার পরে ও আর এগোতে পারলো না।
She returned to confer with her husband. She thought there were strong reasons against the murder. Macbeth was not only a subject but also a close relative to Duncan. এবার যখন লেডি ম্যাকবেথ নিজের বাবার সঙ্গে মুখের একটা সাদৃশ্য খুঁজে পেল, ডানক্যানি নিজের বাবার কথা যখন মনে পড়ে গেল, তখন ও ম্যাকবেথের কাছে ফিরে এলো এবং পুরো ঘটনাটা খুলে বলল। ম্যাকবেথও কিন্তু তখন একটা ওর মধ্যে ডিলেমা কাজ করছে, ওর মধ্যে একটা দোলাচলতা কাজ করছে যে ও ম্যাকবেথ যে শুধুমাত্র কিং ডানক্যানের একজন প্রজা তা নয়, তিনি কিন্তু ডানক্যানের একজন ক্লোজ রিলেটিভও। Besides, he had been a host to the king, so his duty would be to protect the king from the threat of the murders, not to bear the dagger himself. সুতরাং হোস্ট হিসেবে, হোস্ট মানে যেহেতু ও ডানক্যানকে আমন্ত্রণ করেছে এবং ডানক্যান ওর বাড়িতে এসে থাকছে, সুতরাং হোস্ট হিসেবে ওর প্রাইমারি ডিউটি হচ্ছে ডানক্যানকে রক্ষা করা সমস্ত বিপদ থেকে, তার ঘরে অস্ত্র নিয়ে তাকে মার্ডার করতে যাওয়া নয়। He also thought how just and benevolent a king was Duncan. তিনি তখন ম্যাকবেথ হচ্ছে এটাও রিকল করছে, মনে করছে যে কতটা বেনিভোলেন্ট, কতটা নম্র স্বভাবের রাজা হচ্ছেন ডানক্যান। How clear of offense to his subjects, how loving to his nobility that their subjects were doubtly bound to avenge his death. বলছে যে এত নোবেল একজন কিং, তিনি মারা গেলে প্রজারা কিভাবে বিক্ষোভ দেখাবে সেটার কথাও কিন্তু মনে করছে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how could those honors be stained by the reputation of so foul a murder? ম্যাকবেথ তখন এই সমস্ত কিছু চিন্তা করে ভাবছে যে এখন ওর কি করা উচিত। In this conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. ঠিক এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব যখন ওর মনে চলছে, লেডি ম্যাকবেথ তখন এইটা বুঝতে পারলো যে ওর হাজব্যান্ডের মধ্যে একটা আর না এগোনোর বাসনা জাগছে। But she was a woman not easily shaken from her evil purpose. কিন্তু সে এমন এক ধরনের মহিলা ছিল যে হচ্ছে গিয়ে তার খারাপ উদ্দেশ্য থেকে চট করে সরে আসবে এরম মানুষ নয়। She began to pour in at his ears words which infused a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one night would give there all the coming days and nights to come sovereign power and royalty. তখন ওর কানে কিন্তু ও মন্ত্র দেওয়া ছাড়লো না। লেডি ম্যাকবেথ কন্টিনিউয়াসলি ওর হাজব্যান্ড ম্যাকবেথকে প্রভোক করতে লাগলো যে ওর রেজলিউশন কি ছিল, ওকে রাজা হতে হবে, ওকে স্কটল্যান্ডের কিং হতেই হবে, এই ব্যাপারটা ওর মাথায় বারবার করে ঢোকাতে লাগলো এবং ওকে প্রভোক করতে লাগলো, ওকে ইনস্টিগেট করতে লাগলো, ওকে যে পুরো দেশের ক্ষমতা ওর হাতে আসবে, একটা রয়্যাল লাইফ লিড করতে পারবে, সেই ব্যাপারগুলোকে নিয়ে ওকে লোভ দেখাতে লাগলো। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. নিজের ডিসিশন থেকে ফেরত আসার জন্য এবং তাকে কাওয়ার্ড এবং ফিকল মাইন্ডেড বলে কিন্তু ওকে অ্যাকিউজ করতে লাগলো, কাপুরুষ বললো, ফিকল মাইন্ডেড বললো, এরমভাবে ওকে আর কি ইমোশনালি প্রেশারাইজ করতে শুরু করলো লেডি ম্যাকবেথ। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping in the king's chamber. এবং ও এটাও বোঝাতে চাইলো লেডি ম্যাকবেথ যে ড্রাঙ্কেন গ্রুমস যারা রয়েছে, মানে রাজার ঘরে যারা পাহারাদার ছিল, তারা হচ্ছে সেই সময় ড্রাঙ্কেন অবস্থায় ছিল, তো তাদের ওপরে দোষ চাপানোটা কতটা সহজ হবে সেইটা লেডি ম্যাকবেথ হচ্ছে বোঝালো।
So Macbeth took the dagger in his hand, অস্ত্রটা হাতে নিয়ে নিল, and softly stole in the dark to the room where Duncan slept, এবং যে ঘরে ডানক্যান ঘুমোচ্ছিল সেই ঘরের অন্ধকারে আস্তে করে হারিয়ে গেল। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. এবং ও হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখতে পেল যে ওর সামনে একটা ড্যাগার ঝুলছে, যার মুখের কাছটায় ব্লাড লাগানো রয়েছে, সেখান থেকে টিপ টিপ করে ব্লাড পড়ছে। এটা ও কল্পনা করলো, ইম্যাজিন করলো। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার বাট ইট ফেডেড ইন টু দ্য এয়ার। ম্যাকবেথ ওটাকে নিজের হাতে ধরতে চেষ্টা করলো, কিন্তু ওটা নিমেষের মধ্যে এয়ারে হারিয়ে গেল, বাতাসের মধ্যে মিলিয়ে গেল। It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. ও যে কাজটা করতে চলেছে সেইটা অনেকটা স্ট্রেসফুল ওয়ার্ক, ও যে সেই কারণেই জিনিসটা কল্পনা করছে সেটাও বুঝতে পারলো। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে ওভারকাম করে ম্যাকবেথ এন্টার্ড ডানক্যানস রুম অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, এবং ঘুমন্ত রাজাকে একটা অস্ত্র দিয়ে একবার কুপিয়ে দিল। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, one of the grooms who were sleeping in the chamber laughed and cried out, "Murder!" for which both of them woke up, but then one of them said, "God bless us," and the other responded, "Amen," and went off to sleep. সেই সময় হচ্ছে গিয়ে ওইখানে যে দুজন পাহারাদার ঘুমিয়েছিল তারা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে বলল, "মার্ডার!" এবং এর সাথে বলল যে গড ব্লেস আস, একজন বলল, আর একজন বলল আমেন। ম্যাকবেথও অলসো ট্রাইড টু সে আমেন, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট অ্যান্ড হি কুড নট আটার, কিন্তু আওয়াজটা ওর গলায় কোথাও কি একটা আটকে গেল এবং ও উচ্চারণ করতে পারলো না। হি ফেল্ট দ্যাট হি হিয়ার্ড আ ভয়েস উইচ সেড, "স্লিপ নো মোর, ম্যাকবেথ, মার্ডার sleep. The innocent sleep that nourishes life, Glamis has murdered sleep, and therefore Cawdor shall therefore sleep no more, Macbeth shall sleep no more." ওর যেন মনে হতে লাগলো কেউ একজন ওর কানে বলছে যে গ্লামিস, থেন অফ গ্লামিস ঘুমকে মার্ডার করেছে, এবং থেন অফ কাউডোর আর কোনোদিনও, থেন অফ কাউডোরে ঘুম আসবে না, ম্যাকবেথ আর কোনোদিনও ঘুমোবে না। Macbeth thus returned to his wife, who by now had started to think that he had failed in his objective. Macbeth তার বউয়ের কাছে ফিরে গেল, যে হচ্ছে অলরেডি ভাবতে শুরু করে দিয়েছে যে ম্যাকবেথ নিশ্চয়ই নিজের কাজে ব্যর্থ হয়েছে। He came in such distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. এবং ও ম্যাকবেথ প্রচণ্ড ডিস্ট্র্যাক্টেডভাবে, প্রচণ্ড অন্যমনস্ক হয়ে একটা ক্ষিপ্র অবস্থায় হচ্ছে গিয়ে গেল এবং তাকে লেডি ম্যাকবেথকে গিয়ে বলল যে আমার হাতের রক্ত লেগে আছে, আমার হাত ধুইয়ে দাও। আজকে আমরা শেষ করব এতটা পর্যন্তই। পরের দিন নেক্সট পার্টে আমরা এই প্লের বাকি অংশটা পড়ব। পরের অংশটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যে সকলে আর কি ওই লিঙ্কের ওপর ক্লিক করো এবং ভিডিওটা দেখো। আর কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় বা অন্য কোনো রকম হেল্প তোমাদের লাগে বা ডিসকাশনটা অন্য কোনো ওয়েতে করলে যদি তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয় তাহলে সেটাও আমাকে জানাও। তো ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য এবং তোমাদের ফিডব্যাকের জন্য। টিল দেন, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।